হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে কিছু বকবক করতে। তাহলে আজকের ভিডিওর বক্তব্য বিষয়টা কি? অবশ্য করেই চন্দ্রিক, কালকেও ওকে নিয়ে আমি সেরকমভাবে কোনো ভিডিও করিনি। আজকে অবশ্য করি দুদিনের ওর যে ব্লগ দিয়েছে, দুটো ভিডিও নিয়ে আমার যা যা মনে হয়েছে তাই নিয়েই কিছু একটু আলোচনা করবো তোমাদের সাথে। ভালো লাগলে ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। দেখো, প্রথমে যেটা বলি সেটা হলো, ওরা মেলায় ঘুরতে গেছে। আজকের ভিডিও মেলায় ঘুরতে গেছে, অবশ্য করে কৃষ্ণনগরের অনেক বড় মেলা ঘুরতে গেছে। কোনো এক সময় আমিও একবার গেছিলাম এই মেলাটায়। দেখে সে গল্প আমি করবো না, ওদের মেলার গল্পই করি। তা মেলার থেকে কি কিনে আনলো তোমরা কি দেখলে? রাধাকৃষ্ণর একটা ওয়াল মাউন্টেড মূর্তি, যেটা কিনা ও নতুন ঘরে নতুন দেওয়ালে সাজাবে। এটাই আমার প্রথমেই বলতে ইচ্ছা করলো, ভাই কিছু করার নেই, যেটাকে মনে লাগবে যে জিনিসটা সেটা নিয়েই আগে বলতে ইচ্ছা হয়, সেটাই বলা। তো রাধা কৃষ্ণকে দেয়ালে টাঙাচ্ছে। তা আমি এই নিয়ে এর আগেও একটা ভিডিওতে এই নিয়ে আমি প্রসঙ্গটা তুলেছিলাম যে বলতে নেই, ভগবানের ব্যাপার তো, যারা পূজা আর্চা করেন, বিশেষ করে নদিয়া অঞ্চলের লোকজন রাধাকৃষ্ণের ভীষণ ভক্ত যারা, তা তারা এই ব্যাপারটাকে বেশি ভালো রিয়েলাইজ করতে পারবেন যে রাধাকৃষ্ণের কী মহিমা, তাই না? কাজেই ওই জেলার লোকজন বললে ভুল হবে, সারা পৃথিবী কৃষ্ণপ্রেমে পাগল, তাই কি না? কারণ আমরা জানি এই যে মায়াপুর বলো, ইস্কন বলো, সমস্ত ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, এটা হোল ওয়ার্ল্ডে চলে। কৃষ্ণ প্রেমের যে আকুলতা বা ব্যাকুলতা, এটা আমরা হোল ওয়ার্ল্ডে আমরা দেখতে পাই। যাই হোক, কিন্তু আমরা যারা পুরাণ পড়েছি, মহাভারত পড়েছি, কৃষ্ণ মানে শ্রীমদ্ ভাগবত পড়েছি, আমি পড়েছি। আচ্ছা, বিশেষ করে রাধাকৃষ্ণের যে বৈষ্ণব পদাবলী, এগুলো পড়েছি আমরা, এগুলো পড়েছি, না পড়ে কখনো বলতে আসেনি, কারণ আমাদের পাঠ্য বিষয় ছিল 11-12-এ। কাজে তারা কিন্তু এটা জানে যে রাধাকৃষ্ণের প্রেমের কী পরিমাণ আলোচনা আছে সেখানে আছে। এবং যারা জানেন তারা অবশ্য করেই জানেন রাধাকৃষ্ণের মানে পরিচয়টা কী বা তাদের রিলেশনটা কী, সবার নিশ্চয়ই জানা আছে যে রাধা সম্পর্কে কৃষ্ণের মামি হয়, জানা আছে নিশ্চয়ই। তাহলে সেখানে রাধাকৃষ্ণের প্রেমকে সারা পৃথিবীতে পূজা করা হয়। কেন? তারা ভগবান বলে, তাদের প্রেম চিরন্তন, তাদের প্রেম অমর। কাজে সেই প্রেমটাকে পরকীয়া ত্যাগ কি লাগানো যেতে পারে? এখনকার যুগের লোকজন শুনলে হয়তো আমাকেই চিচি করবেন, বলবেন কি বলছেন, এগুলো কি বিষয়, ভগবানকে নিয়ে এগুলো কি কথা। কিন্তু যারা এই বইগুলোর নাম আমি বললাম, পুরাণ গ্রন্থের নাম করলাম, ওখানেও কিন্তু এই নিয়ে আলোচিত আছে। অর্থাৎ এদের সম্পর্কে, এদের প্রেম নিয়ে তখনকার দিনেও কিন্তু আলোচনা হয়েছিল, যদিও বা এগুলো কাল্পনিক চরিত্র কিনা এই নিয়ে মতবিরোধ আছে। তো আমরা তখনকার সমাজটাকে পড়েছিলাম, সেই জন্য জানি তখনও সেই সমাজে এই গল্পের বা এই ঘটনার বিরোধিতা করা হয়েছিল, এবং অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে গিয়েই কিন্তু রাধাকৃষ্ণের প্রেম এই পর্যায়ে উঠেছিল। তারপরে দেখো, সমস্ত এখানে আমি কাব্যগ্রন্থ বিশ্লেষণ করতে বসিনি। কাজে আমি বলতে চাইছি, পরকীয়াটা কিন্তু নতুনত্ব নয়, বহু যুগ থেকেই চলে আসছে। বলতে গেলে আমরা পুরাণ থেকেই এই পরিচয় পাই। অ্যাকচুয়ালি আমাদের জীবনে যাই ঘটুক না কেন, আমাদের এই যে দুটো কি বলে মহা দুটো ধর্মগ্রন্থ আছে না, মহাভারত রামায়ণ, সঙ্গে গীতাও তো মহাভারতেরই অংশ। যাই হোক, এই যে দুটো বই আমাদের সারা জীবনটাকে বিশ্লেষণ করে দেয়। অর্থাৎ আমাদের জীবনে যাই ঘটনা ঘটুক না কেন, এই সমস্ত ঘটনার কিন্তু আমরা উদাহরণ এই মহাগ্রন্থগুলোতে পাবোই। কারণ এগুলো যারা রচনা করেছিল বা এদের রচয়িতেরা মানে প্রচণ্ড দ্রষ্টা ছিলেন, দার্শনিক ছিলেন। তারা ভবিষ্যৎটাকে এত ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে সেটা তাদের রচনার মাধ্যমে ফুটিয়ে তুলে দিয়ে গেছে। কাজে আমরা কিন্তু আমাদের জীবনের প্রতিটা ঘটনা এক্স্যাক্টলি সমস্ত ঘটনাই কিন্তু এই গ্রন্থগুলোতে পাই। যদি বইগুলো কেউ খুব ভালো করে পড়ে থাকেন, তাহলে সবকটা ঘটনারই আপনারা উদাহরণ পাবেন এগুলোতে। মানে এর বাইরে আমাদের জীবনে সেইভাবে কোনো ঘটনা কিন্তু ঘটেনি। একটা সাধারণ উদাহরণ দিয়ে আমি এটা শেষ করব, মানে আমার প্রসঙ্গে চলে আসব। 1 নম্বর তো আমি বলেই দিলাম, রাধাকৃষ্ণের একটা পরকীয়ার উদাহরণ। আচ্ছা, এই যুগেও চলছে, সমান তালে চলছে এবং সমান নিন্দনীয়ভাবেই চলছে, এবং একটা সময় এর কী পরিণতি পাবে সেটা ভবিষ্যতেই বলে দেবে। আচ্ছা, নেক্সট যেটা আমি উদাহরণ হিসেবেই বলছি, দেখো বহু পুরনো তো এই পুরাণগুলো।
এই যে আমরা দেখি বিভিন্ন পুষ্পরথ, মহাভারতের রূপকথার গল্পের মতো লাগে, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে গেল তার পুষ্পরথে চড়ে আকাশ দিয়ে, শুনি তো। এটাই কিন্তু বর্তমানকালের এখন এরোপ্লেন বা হেলিকপ্টার বা প্রাইভেট জেট, যা খুশি নাম দাও, এগুলোই কিন্তু হয়। সমস্ত জিনিসের উদাহরণ কিন্তু আমরা এই পুরাণগুলোতে পেয়ে যাব। কাজেই পুরাণের বাইরে আমাদের জীবন নয়, বা পুরাণ বাদ দিয়ে আমাদের জীবন নয়। আশা করি বুঝতে পারলাম, মানে বোঝাতে পারলাম। নেক্সট চলে আসি কেন আমি এতগুলো কথা বললাম। টনদ্বীপের সব কিছু বাদ দিয়ে, প্রচুর ওখানে মূর্তি ছিল, সব বাদ দিয়ে ওই মূর্তিটাই খুব ভালো লেগেছে এবং ওর দেয়ালে টাঙাবে বলে নিয়ে এসছে। রাধা কৃষ্ণকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, কিন্তু তাদের সম্পর্কটাকে ভালোবাসে কজন? মন দিয়ে বলবেন তো। আর যদি আপনারা পছন্দ করবেন তো ভালোবাসবেন, তাহলে এত লোক, এত অযথা কুকথা, নোংরামি কেন অন্যের উদ্দেশ্যে বর্ষণ করে চলেছেন প্রতিনিয়ত? সে তো অ্যাকচুয়ালি তার মানে যার উদ্দেশ্যে আপনারা বলছেন, অবশ্য করেই রিলেট করতে পারছেন আমি কাকে নিয়ে বলছি। হ্যাঁ, আমি টিনাকে নিয়ে বলছি। সে তো এখন সেই রিলেশনে সেইভাবে নেইও, সে ডিক্লেয়ার করে দিয়েছে সে সেই রিলেশনে সে থাকবে না, তার এখন প্রয়োজন নেই, বা তার এটা ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। ও যেটুকু বলেছে আমি সেটুকুই বললাম। তাহলে এই ব্যাপারটাকে কেন একটা মেয়েকেই নোংরাভাবে দেখা হয়? হ্যাঁ, তার সঙ্গে জড়িয়ে রয়েছে যে ছেলেটা, তাকেও আপনারা যা খুশিটাই বলছেন, কিন্তু আমি তাকে কিছুই বলবো না, কারণ সে আমার বিষয়ের মধ্যেই আসে না, তাকে আমি আমার আলোচনার বিষয়বস্তু বলেই মনে করি না। কিন্তু যাকে মনে করি সে তো তার মানে মহত্বটা দেখাতে পারেনি, বা সে তার বড় মনেরও পরিচয় দিতে পারেনি। শুধু একটা ছোটোখাটো অপরাধ, সে না গেছিলো দেখা করতে, না গেছিলো কোথাও মিট করতে, শুধু সামান্য ফোনে কতগুলো কথা বা যাই হোক, যেগুলো এখন রিভিল করার চেষ্টা করা হচ্ছে, তার সত্যতা সম্বন্ধে সমস্ত কিছুই প্রমাণ সাপেক্ষ ব্যাপার। শুধু আমি কমিউনিটি পোস্টে তুলে দিলাম এই জিনিস, ওই জিনিস, সমস্ত কিছু কিন্তু বিচার্য বিষয়। আমি দেখিয়ে দিলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে না, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হবে। কাজে ওগুলো শুধু ভিউয়ার্স খেপানো বা ভিউয়ার্সদের উত্তেজিত করার একটা পন্থা। যাই হোক, তাহলে তুমি এমন একটা রিলেশনকে বাড়িতে বয়ে নিয়ে আসলে উইথ দেয়ালে মাউন্ট করবে বলে, সেই রিলেশনেই যখন তোমার বউকে তুমি অযথা কুকথা বলে বাড়ি থেকে চলে যেতে সাহায্যই করলে বলবো, কারণ এমন পরিস্থিতি তুমি অবস্থা ক্রিয়েট করেছিলে যাতে তোমার বউ মানে বেরিয়ে যেতে বাধ্য হয়। এবং আজকে ওর যা পরিস্থিতি, তার বলতে গেলে 70% দায়ী হলে তুমি, 30% ওর নিজে যদি দায়ী হয়, 70% দায়ী তুমি পারতে যে এই জিনিসটাকে তোমার মতো করে, তোমার বড় বোনের পরিচয় দিয়ে জিনিসটাকে তোমার মতো করে সুস্থ সম্পর্কে রেখে দিতে, বা অন্তত ছেলের মুখের দিকে তাকিয়ে। এখনও তো তুমি ওভাবেই আছো, তুমি তো বিয়েও করনি, কারোর সাথে বাসও করছো না, যে রিলেশনগুলো তোমার সঙ্গে এদিক ওদিক জোড়া হচ্ছে সেটাও সমস্ত বিচার করেই সামনে আসবে। তোমার দিক দিয়েও কোনো রকম মানে কোনো কিছু বলা হয়নি, যে বিরোধিতা করা হয়নি, সেটা বলতে চাইছি। যে যারা যাই বলুক, তোমার দিক থেকে কোনো বিরোধিতা কিন্তু আসেনি। তোমার হয়ে যারা কথা বলছে তাদের কথা তো বিচার্য বিষয়ের মধ্যে আসবে না, কারণ আমাকে নিয়ে যদি কেউ অকথোপকথা বলে, সেখানে আমি স্ট্যান্ড পয়েন্ট রাখবো, আমার হয়ে কে কী বললো সেটা কিন্তু ম্যাটার করে না। যাই হোক, যে রিলেশনটাকে আজকে তুমি দেয়ালে টাঙাতে চাইছো, সেই রিলেশনটাকেই তুমি মন প্রাণ থেকে ঘৃণা করো কিনা, তার থেকেই তো আজকে তোমার পাশে তোমার বউ নেই, তোমার ছেলের মা নেই। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, এবার আসি তোমাদের সারাদিনের ব্যাপার। খুব গরম, ভীষণ গরম, সত্যিকারে সকালবেলার ওয়েদার দেখলে সত্যিই মনে প্রাণে ভয় আসে। সেই সঙ্গে খেতে হয় সমস্ত হালকা ফুলকা রান্না, তাই তুমি বলছো হালকা খাওয়া দাওয়ার মধ্যেই থাকার চেষ্টা করছো, ভালো। তারপরে হলো তোমাদের মিস্ত্রি কিছু বন্ধ আছে, তার জন্য তোমাদের মনে হলো আজকেই ওই মেলা থেকে ঘুরে আসি এবং সবাই মিলে মেলায় ঘুরতে গেলে। কিন্তু কোথাও যেন আমার মনে হলো, যখন কৃষ্ণনগরেই মেলায় গেলে, তা তোমার সেই দিদি তোমাদের সঙ্গে ছিল না। আমার জানি কেন মনে হলো, অনেক সময় অনেক ক্যামেরা পজিশন দেখে, বিশেষ করে ওই যখন বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটাচ্ছিলে, তখন যেন কেন মনে হচ্ছিলো দিদি পাশেই ছিল। ক্যামেরাটা কে ধরেছিল? আমরা দেখিনি, আমরা প্রশ্ন করতে পারি ক্যামেরাটা কে ধরেছিল। কেন বলো তো এই প্রশ্নগুলো আসে? কারণ টিনার পাশেও অনেক অদৃশ্য উপস্থিতি খুঁজে বেড়ানো হয়, যে কে দিয়েছে, কোথা থেকে এলো, কিভাবে এলো, কোথায় গেল। সেই জন্য এগুলোকে বলে না ঘাত প্রতিঘাত। তোমার দিকের যদি লোক ঘাত দেবে, তাহলে এদিকে কেউ তো প্রতিঘাতটা আসবে। তাই মনে হলো যেন কেউ কি ছিল, কৃষ্ণনগর বলে কথা, তার এলাকা বলে কথা, তাই না, বাবলিদির এলাকা বলে কথা। যাই হোক,
ঘুরলে, খেলে, ফিরলে, কিনলে, কতগুলো আচার, যেগুলো দেখালে, ছেলের জন্য সানগ্লাস, একটা আলো, আর ওই ফটোটা যেটা ঠাঙানো বলছে। তারপর আসি আজকের ভিডিওতে। তোমার ছেলেকে নিয়ে যখন তুমি মেলায় যাচ্ছিলে, মানে তোমরা সবাই যখন যাচ্ছিলে, তখন আজকে পিছনে বসেছে ছেলে। নিশ্চয়ই ছেলের সামনে বসার বায়না করবে, এটা কিন্তু স্বাভাবিক, কারণ আগের দিনই বিয়েবাড়িতে যখন যাচ্ছিল ছেলের সামনে বসেই যাচ্ছিলো। তো আজকে হঠাৎ সামনের সিট ফাঁকা রেখে পিছনে বসবে ছেলে, এমন তো হওয়ার কথা নয়। যারা ছেলে মেয়ে নিয়ে চলেছো বা মানুষ করেছো তারা অবশ্য করেই বুঝতে পারবে। আর বাবা তো কেন বসেনি সেটা বলেই দিল, বেশি চলছে, ঠান্ডাটা অনেকেই নিতে পারে না, কারণ গাড়ির সামনের দিকে ঠান্ডাটা, হাওয়াটা বেশি লাগে। তো যাই হোক, ছেলে নিশ্চয়ই বসতে চেয়েছিল, তাকে বসানো হয়নি। কেন বলো এবার, এটা যদি কেউ বলতে পারো। কারণ আগের দিনের ভিডিওতে যখন ওরা বিয়ে বাড়ি যাচ্ছিলো বা তোমার সকালের দিকে পার্লারে গেছিলো, মানে সেলুনে, ওরা সেলুনেই চুল কাটে সম্ভবত, ওটা পার্লার নয়, সেলুনে গিয়ে বাবা ছেলে চুল কাটলো, ছেলেকে সামনে গাড়িতে বসিয়েই নিয়ে যাচ্ছিলো, এবং ছেলে একা একাই গাড়িতে উঠছিল, একা একা গাড়ির দরজাটা বন্ধ করছিল। জানি না তা চেক করা হয়েছিল কিনা, ওইটুকু ছেলে যে ওই প্রেশারে গাড়ি টেনে লক করতে পারে সেটা চেকিং হয়েছিল কিনা সেটাও তো আমাদের দেখানো হয়নি। কাজে আমাদের এটা মনে হয়েছে কিন্তু সেই মুহূর্তে যে গাড়িটা ঠিকভাবে লক হয়েছে। তো অনেক সময় গাড়ির সাইডের ইয়েটা লক হয় না, হালকাভাবে আটকে থাকে, কারণ অনেক সময় ব্রেক করলে সে যদি না আটকায় খুলেও যেতে পারে। কাজে ফুল কেয়ারফুল থাকতে হয় ওটা লক করার সময়, কি বড় কি ছোটো। আর সেখানে তো ছেলেটা ছোট, আর যে ড্রাইভারের আসনে থাকে সে তো অত ঝুঁকির সমস্ত কাজ করতে পারে না। কাজে আগে ছেলেকে উঠিয়ে তারপর যদি বাবা গাড়িতে ঢুকতো তাহলে একটা কথার কথা ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি, কোনো বাড়ি দেখিনি, কোনো সময়ই কিন্তু দেখানো হয়নি। আজকের দিনটা আলাদা, আজ তো সামনে বসেইনি। আর সেকেন্ডলি, গাড়িতে বাচ্চাকে বসিয়েছে অবশ্যই সামনে সিটে, খুবই বিপজ্জনক, সিট বেল্ট লাগায়নি। এটা যে কত বড় পানিশেবল, নেহাত ওখানকার গলি দিয়ে যাতায়াত করেছিল তাই, কলকাতায় হলে তো গেছিলো, বা বড় কোনো হাইওয়ে দিয়ে গেলেও গেছিলো, ট্রাফিকে ধরলেই বুঝতে পারতো, সেটা কথা না। নিশ্চয়ই বাচ্চাটা সিট বেল্ট বাঁধতে চায় না, আমার যতদূর মনে হয়। ও হয়তো ঘ্যান করে, বা যেহেতু সাইজটা ছোটো সিট বেল্ট সেভাবে ম্যানেজ করতে পারে না, সেটাও হতে পারে। সেই কারণে সামনে বসায়নি, আজকে বসাইনি। ওটা যে বিপজ্জনক সেটা তো বোঝা উচিত ছিল। ওইটুকু বাচ্চা ওই বয়সে কারোর কোলে বসলো একরকম, সে সামনে একা বসবে, এটা অন্তত সিট বেল্ট ছাড়া সম্ভব নয়। যে বসায় সে মানে অতটা কেয়ারিং না, আমি বলতে চাইছি। এই দেখো, আমরা বলছি তারপর করছে, সে ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু জিনিসটা কিন্তু করা হয়ে গেছে কালকে, ওইভাবেই নিয়ে এসছে একবার সেলুন থেকে, আবার বিকেলে যখন বিয়ে বাড়ি গেছে তখন সেম জিনিসই হয়েছে। তাহলে কি তার মানে আমরা বলবো তারপর শুনবে? ওর নিজের কোনো কেয়ারিং নেই, তার মানে ছেলের প্রতি বাবা মায়ের যে কেয়ারিং ব্যাপারটা থাকে, কোনটা কিসে ছেলের ভালো হবে, কিসে ছেলের মন্দ হবে, সেই মানে মগজে সেই মেটেরিয়ালটাই নেই। লোকে বলবে, লোকে করতে বলবে, তখন সে করবে, তাহলে কিসের বাবা? এর কাছে তো প্রতি পদক্ষেপে আজকে কালকে ওরমভাবে গেছিলো, ওর বিপদ কিছু হয়, ভগবান করেছে বিপদ কিছু হয়, যদি হতো তাহলে কে দায়টা নিত? আজকে প্রিকশন নিচ্ছে সেটা অন্য ব্যাপার, কিন্তু কালকেও তো হতে পারতো জিনিসটা। এগুলো হলো কি বলে না, বাদরের গলায় মুক্তোর মালার মতো। আমার বাবা হবার মানে অভিজ্ঞতা কারোরই থাকে না, কিন্তু সেন্সটা তো থাকবে, একটা সেন্স অফ হিউমারটা তো থাকবে। যে গাড়ি ব্যবহার করছি, গাড়ির একটা মিনিমাম সেন্সটা তো থাকবে, যে কীভাবে কি বসতে হয়, কাকে কোথায় বসাতে হয়, কীভাবে বসতে হয়, এই সেন্সটা তো থাকবে। যে কিনা হাইওয়ে বিভিন্ন জায়গায় 100 কিলোমিটার ড্রাইভিং করে, আর নিজের বাচ্চার ব্যাপারে এই গাফিলতিগুলো দেখায় কী করে, আবার অন ক্যামেরা দেখাচ্ছে ইউটিউবের পর্দায়। বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? আজকে বসাইনি ওই কারণে, কারণ এই কমেন্টসগুলো ওর কমেন্টস বক্সেই এসছে, এবং সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলো এসছে, তার জন্যই এই ব্যবস্থা। আরও অনেক রকম কমেন্টসই হয়, সব কমেন্টস তো কমেন্টস বক্সে থাকে না, কাজেই যেটুকু থাকে তার থেকে মোটামুটি একটা আইডিয়া করে নেওয়া যায়। দেখো, এই বাবা কিন্তু সেরকম কেয়ারফুলও নয়, যেটুকু করে দেখাবার জন্য করে যে আমি কতটা কেয়ার করছি। আদতে যেটুকু করছি আমি ব্লগিংয়ের খাতিরে করছি, বুঝেছো? সমস্ত জিনিস এটাই হয়, ব্লগারদের এটাই হয়, এটা দোষের নয়, সবটাই করো, যা ইচ্ছা করো, সেটা কথা না, কিন্তু একটা বাচ্চার মানে জীবন রিস্কে দিয়ে নয়, তাই না? আজই তো দেখছিলাম ওই বাইকে ওর দাদার পেছনে উঠে বসছে, আমি তো ভাবছিলাম এই না ওইভাবে নিয়ে যায় না, ওর দাদা বরং মাছ বেটার কনসাস, সে নেমে আবার ওকে সামনে বসিয়ে ওকে বুঝিয়ে নিয়ে গেল, কিন্তু সেই সেম জিনিস সে যতদূরই যাক মাথায় কিন্তু হেলমেট নেই। বুঝতে পারছো কি বলতে চাইছি? কাজে এই যে অনেকেই গলা ফাটাও না, চারপাশে পাঁচিল দাও, গেট দাও, অমুক করো তমুক করো, ওগুলো এখন হবে না। ওগুলো হবে যখন বাইরে থেকে পয়সা করি আরও আসবে, যখন লোক বলতে বলতে একদম হাঁপিয়ে যাবে, বা বলতে পারো যে কোনো না কোনো ইনসিডেন্ট ঘটলো, ভগবান না করুক যেন না ঘটে,
তখন মানুষ কাঁদতে কাঁদতে টাকা নিয়ে দৌড়বে, ও তখন ওইখানে পাঁচিল, গেট, ক্যামেরা সব বসাবে। কারণ লোকের পয়সায় যে ফুটানি মারার যে একটা আনন্দ, সেটাও বুঝে গেছে, সেটাও পেয়ে গেছে। কাজেই ও আর গ্যাটের পয়সা খরচ করবে না। এখন যেটা করবে, ভিউয়ার্সদের টাকাতেই সব কিছু করবে, মাছের তেলেই মাছ ভাজবে। কারণ বাজার থেকে ফালতু তেল এনে পয়সা খরচ করার কিন্তু কোনো যুক্তি নেই। যাই হোক, কাল বিয়ে বাড়ি, আজকে মেলা, খুব মজায় আনন্দে কাটছে। এরকমই কাটুক, এরকমই ব্লগিং আমরা রোজ রোজ দেখতে পাই। এবং অবশ্য করেই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেও আমি বলছি। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। অবশ্য করে এর পরের ভিডিওটা আমি টিনাকে নিয়ে করবো, তোমরা ওয়েট করে দেখো। আসবে আজকেই, একটু পরে, মানে রাতের দিকে দেবো। টাটা, বাই এখনকার জন্য।